Hello, scholars. I hope you all are very good today. Today, I am going to discuss a very important topic from pharmacology. It is Introduction to Receptor Pharmacology. We all know that receptor are drugs target. Not only drugs, but also all endogenous substances like neurotransmitters, hormones. These chemical substances require appropriate receptor to show their biological responses. আজকে আমরা রিসেপ্টর ফার্মাকোলজির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো ফার্মাসিউটিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, লাইফ সায়েন্সের বিভিন্ন জায়গায় আমাদের কাজে লাগবে। এবং বিশেষ করে বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি এই দুইটা সাবজেক্ট থেকে আসলে রিসেপ্টর ফার্মাকোলজি বা রিসেপ্টর বায়োকেমিস্ট্রি এই দুইটা পয়েন্ট অফ ভিউ আসলে দুইটা সাবজেক্টের মধ্যে আছে। বায়োকেমিস্ট্রিতে রিসেপ্টরটাকে কিভাবে এক্সপ্লেইন করছে, ফার্মাকোলজি কিভাবে রিসেপ্টরকে এক্সপ্লেইন করে, এই বিষয়গুলোর খুঁটিনাটি বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। রিসেপ্টর ফার্মাকোলজির দুটো পার্ট থাকবে আমার লেকচারগুলোতে। প্রথম পার্টে রিসেপ্টর ফার্মাকোলজির ডেফিনেশন থেকে রিসেপ্টরের যে ক্লাসিফিকেশন আছে ফ্রম পয়েন্ট অফ ভিউ, দ্যাট ইজ ফ্রম বায়োকেমিক্যাল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড মলিকুলার বায়োলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর দ্বিতীয় পার্টে বেশ কিছু টার্মিনোলজিস থাকবে যেগুলো কিনা রিসেপ্টর ফার্মাকোলজির সাথে সম্পৃক্ত। তো শুরু করব হচ্ছে রিসেপ্টর ফার্মাকোলজি কি এই প্রশ্নটি দিয়ে। হোয়াট ইজ রিসেপ্টর ফার্মাকোলজি? এটা বলছি এই কারণে, রিসেপ্টর ফার্মাকোলজির ডেফিনেশনটা আসলে এতটা ইম্পর্ট্যান্ট। এই ডেফিনেশনে একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, যেটা যদি আমি জেনে যাই তাহলে রিসেপ্টর ফার্মাকোলজির বাকি যে জিনিসগুলো থাকবে, অর্থাৎ স্টেপ ওয়াইজ যে বিষয়গুলো, সেগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। সো আমরা দেখি যে রিসেপ্টর ফার্মাকোলজি এই বিষয়টি আসলে কি। Receptor pharmacology is actually one of the most important part of pharmacology that deals with an interaction between receptor and endogenous substances, pharmaceutical drugs, different toxins, and all other xenobiotics. That is, receptor pharmacology is the study of interaction of receptors with different chemical substances. অর্থাৎ রিসেপ্টর ফার্মাকোলজি আলোচনা করছে আসলে এমন একটি বিষয় নিয়ে যেখানে দুটো পার্টের মধ্যে যে ইন্টারেকশন, সেই ইন্টারেকশনটাকে নিয়ে কথা বলছে। একটা হচ্ছে রিসেপ্টর নিজে, ইটসেলফ রিসেপ্টর, আরেকটা হচ্ছে ডিফারেন্ট কেমিক্যাল সাবস্টেন্সেস, যেখানে ইনক্লুডস হচ্ছে এন্ডোজেনাস সাবস্টেন্সেস, যেমন নিউরোট্রান্সমিটার হতে পারে, হরমোন হতে পারে, ডিফারেন্ট আদার কেমিক্যাল সাবস্টেন্সেস যেগুলো বডিতে রিলিজ হচ্ছে, সিনথেসাইজ হচ্ছে, বায়োসিনথেটিক্যালি যেগুলো তৈরি হয়ে অ্যাভেলেবেল হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে, সেই কেমিক্যালগুলোরও কিন্তু বায়োলজিক্যাল রেসপন্স শো করার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট রিসেপ্টরকে ক্যাচ করার প্রয়োজন পড়ছে, যার কারণে শুরুতেই বলেছি রিসেপ্টর আর ড্রাগস টার্গেট। এখন যে মূলত যে বিষয়টি, যে রিসেপ্টর ফার্মাকোলজির ডেফিনেশন থেকে আমরা জানলাম যে রিসেপ্টরের সাথে এই কেমিক্যাল সাবস্টেন্সগুলো, এখানে কিন্তু ফার্মাসিউটিক্যাল ড্রাগ মলিকুলও ইনভলভ আছে, এদের যে সম্পর্ক সেটা রিসেপ্টর ফার্মাকোলজি আলোচনার বিষয়। রিসেপ্টর ফার্মাকোলজি এটা নিয়ে ডিসকাস করে। এখন এই ডিসকাশন থেকে একটা পয়েন্ট যদি আমরা ফিল্টার করে আনি, সেটা হচ্ছে রিসেপ্টর। আমরা রিসেপ্টরকে কিভাবে ডিফাইন করব? রিসেপ্টরের ডেফিনেশনে শুরুতেই বলেছি যে রিসেপ্টরস আর ড্রাগ টার্গেটস। অল রিসেপ্টর আর ড্রাগস টার্গেট। একটা মজার বিষয় হলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেমিক্যাল ময়েটি, অর্থাৎ আমরা সবাই জানি এ ড্রাগ ইজ এ সিঙ্গেল কেমিক্যাল এন্টাইটি। একটা কেমিক্যাল এন্টাইটির জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট একটা রিসেপ্টর হিউম্যান বডিতে আছে। ওই রিসেপ্টরের সাথে ওই ড্রাগটা গিয়ে বাইন্ড করে। এখন রিসেপ্টরকে আমি কিভাবে ডিফাইন করব? ড্রাগ ডেফিনেশন সেটা অনেকেই আমরা জানি। এখন রিসেপ্টরের যে বিষয়টা, রিসেপ্টর ফার্মাকোলজির শুরুতেই আসবে যে হোয়াট ইজ ড্রাগ রিসেপ্টর। সো কীভাবে আমরা ডিফাইন করব? শুরুতেই বলেছিলাম রিসেপ্টর আর ড্রাগ টার্গেটস। এখন আমরা আরেকটু যদি ইলাবোরেট করতে চাই ডেফিনেশনটাকে, তাহলে কীভাবে করা যায়? এই ডেফিনেশন থেকে আসলে অনেক কিছুই জানা হয়ে যাবে আমাদের। বলছে যে in biochemistry and pharmacology, receptor are chemical structures. Receptor are chemical structure usually composed of protein or related substances. It could be made of peptide also, that's why called related substances of protein.
So receptors are chemical structures composed of protein, peptide or glycoprotein, and this material is available in the cell membrane of human body and able to specifically identify, specifically determine the chemical moieties and to bind with that ligand. রিসেপ্টরকে আমরা এভাবে ডিফাইন করতে পারি। তো রিসেপ্টরস আর প্রোটিন মেড সাবস্ট্যান্সেস, মোস্ট ইম্পর্টেন্টলি এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ লাইন। রিসেপ্টরস আর প্রোটিন মেড সাবস্ট্যান্সেস, যেগুলো কিনা আমাদের শরীরের যে সেলগুলো আছে সেই সেলগুলোর বিভিন্ন জায়গায়, একটু বলি লোকেশনটা বিভিন্ন জায়গায় হতে পারে, বিভিন্ন জায়গায় এগুলো থেকে থাকে এবং এই রিসেপ্টর স্পেসিফিক্যালি কী করে, একটা ড্রাগকে অথবা অ্যান্ডোজেনাস কোনো সাবস্ট্যান্সকে মার্ক করতে পারে এবং শুধু মার্ক নয়, সেই সাবস্ট্যান্সটার সাথে বাইন্ডও করতে পারে। রিসেপ্টর এই কাজটা করতে পারে। এখন যে বিষয়টি, রিসেপ্টরের কিন্তু একটা স্পেসিফিক সাইট আছে, অর্থাৎ একটা রিসেপ্টরের যে কোনো জায়গায় কিন্তু ড্রাগের যে স্পেসিফিক পোর্শনটা বাইন্ড করছে সেটা যে কোনো জায়গায় বাইন্ড করতে পারে না। যেমন আমরা যদি ধরে নেই যে এটা হলো একটা রিসেপ্টর, ধরে নিলাম ফর এক্সাম্পল দিস ইজ আ রিসেপ্টর অ্যান্ড দিস ইজ এনি অ্যান্ডোজেনাস সাবস্টেন্স অর ইউ ক্যান ইমাজিন দ্যাট ইটস আ ড্রাগ মলিকুল। এখন এই ড্রাগ মলিকুল যদি এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে, যদি এটা এদিক থেকে বাইন্ড করে, না হচ্ছে না, বাইন্ড করছে না, এদিক থেকে এটা বাইন্ড করবে না, বাইন্ডটা করছে কিন্তু ঠিক এই জায়গায়, এই যে এই ড্রাগ মলিকুলটা কিন্তু এখন এই রিসেপ্টরের সাথে বাইন্ড করেছে। এই জন্যই বললাম প্রত্যেকটা রিসেপ্টরেরই একটা স্পেসিফিক জায়গা থাকে, যে জায়গায় ড্রাগটা এসে ঠিক এইভাবে বাইন্ড করতে পারে। এই জায়গাটাকে কিন্তু অ্যাক্টিভ সাইট অফ দ্যাট রিসেপ্টর বলা হয়। অর্থাৎ প্রত্যেকটা রিসেপ্টরেরই একটা অ্যাক্টিভ বাইন্ডিং সাইট থাকে। এই সাইটটা স্পেসিফিক্যালি এই ড্রাগটাকে রিকগনাইজ করে তাকে বাইন্ড করার অ্যাবিলিটি রাখে। এবং এই যে বাইন্ড হলো একটা ড্রাগ মলিকুল আর একটা রিসেপ্টর, এটাকে ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স ফিট বলে, ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স ফিট। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই রিসেপ্টরের সাথে আমি একটু আগে বললাম, রিসেপ্টরের ডেফিনেশনে বলেছিলাম যে রিসেপ্টর কিন্তু তাদের যে কেমিস্ট্রি হচ্ছে ইউজুয়ালি তারা কিন্তু প্রোটিন মেড। এখন প্রোটিনের ডিফারেন্ট টাইপ আছে, আমরা সেটা পড়েছি, আমরা জানি। তো এখন প্রোটিনের নেচার এবং টাইপ অনুসারে যখন কিনা এই একটা ড্রাগ মলিকুল রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, তখন রিসেপ্টর তার কেমিস্ট্রিটাকে চেঞ্জ করে, অর্থাৎ এখানে তার যে কেমিক্যাল নেচার সেটার মধ্যে একটা কনফরমেশনাল চেঞ্জ চলে আসে। প্রোটিনের যে গঠনটা সেখানে একটা চেঞ্জ আসে এবং এই চেঞ্জটাই হচ্ছে যে কাজটা করে, যেহেতু সেলের বাইরে সেল মেমব্রেনে এই ঘটনাটা ঘটছে, তাই এই ঘটনাটার কারণে ইন্ট্রাসেলুলার যে সিগন্যালিং সিস্টেম বা ইন্ট্রাসেলুলার যে সিগন্যাল ট্রান্সডাকশন, এই প্রসেসটা চালু হয়ে যায়। এখানে একটা জিনিস শেখার আছে, যেটা আমরা অনেক সময় না শিখে আর কি পরের ধাপে চলে যাই, সেটা হচ্ছে রিসেপ্টরের সাথে যখন স্পেসিফিক একটা ড্রাগ ময়টি বাইন্ড করে, দ্যাট ইজ ড্রাগ রিসেপ্টর ওয়েল ফিটেড কমপ্লেক্স তৈরি হয়। এই কমপ্লেক্সটা যতটা ওয়েল ফিট হবে, যদি এমন হয় যে এই ড্রাগটার সাথে এই রিসেপ্টরের ফিট হলো যেটা লুজ ফিট, অর্থাৎ এখানে যে ফাংশনাল গ্রুপের যে বাইন্ডিংটা হয়েছে সেই বাইন্ডিংটা খুব বেশি ওয়েল ডিফাইন্ড বাইন্ডিং হয়নি, যার কারণে ইন্ট্রাসেলুলার রেসপন্সটাও কিন্তু খুব বেশি ভালো হবে না। অর্থাৎ এফিকেসি, ওই ড্রাগ কর্তৃক যে এফিকেসি পাওয়ার কথা সেটা বডি ওই লেভেলের এফিকেসি পাবে না, ইন্ট্রাসেলুলার সিগন্যালিংটা উইক হবে। তার মানে এখান থেকে একটা জিনিস শিখলাম যে রিসেপ্টর একটা জিনিস, ডেফিনেশনটা আমরা জানলাম, রিসেপ্টরের একটা অ্যাক্টিভ সাইট থাকে সেটা আমরা জানলাম, সেই অ্যাক্টিভ সাইটের সাথে একটা ড্রাগ মলিকুল গিয়ে বাইন্ড করে এটা আমরা জানলাম, এবং বাইন্ড করার সাথে সাথে রিসেপ্টর তার ইন্টারনাল কেমিস্ট্রিটাকে চেঞ্জ করে ইন্ট্রাসেলুলার সিগন্যালিংটাকে অ্যাক্টিভেট করে। এটা বিভিন্নভাবে হতে পারে। আমরা পরবর্তী ধাপে যখন পার্ট 2টাকে প্রিপেয়ার করব তখন বলা হবে যে সেখানে ইন্ট্রাসেলুলার সিগন্যালিংটাকে কীভাবে ইনিশিয়েট হয় এবং শেষ পর্যন্ত সেই সিগন্যালিংটা কীভাবে কমপ্লিট হয়, অর্থাৎ থেরাপিউটিক এফিকেসি যেটা বডি পাওয়ার কথা সেটা কীভাবে পায়,
এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এখন আমরা দেখি ক্লাসিফিকেশন অফ রিসেপ্টরস। So receptor can be categorized into different groups on basis. Very first of all, I must say one thing, that receptor can be classified on basis of their location. লোকেশন অনুসারে আমরা রিসেপ্টরকে ক্লাসিফাই করতে পারি, সেটা তিনটা ওয়েতে, তিনটা ক্যাটাগরি আমরা পাবো। একটা সেলের বাইরে অর্থাৎ আউটার মেমব্রেনে, প্লাজমা মেমব্রেনে যদি কোনো রিসেপ্টর অ্যাভেলেবেল থাকে তাকে আমরা বলি হচ্ছে মেমব্রেন রিসেপ্টর। দেন কিছু রিসেপ্টর থাকে সাইটোপ্লাজমে, ম্যাট্রিক্সের মধ্যে, যাদেরকে বলে সাইটোসোলিক রিসেপ্টরস। আবার কিছু রিসেপ্টর নিউক্লিয়ার পোর্শনও থাকে, এগুলোকে নিউক্লিয়ার রিসেপ্টর বা নিউক্লিয়ার মেমব্রেন রিসেপ্টর বলা হয়ে থাকে। এখন এই রিসেপ্টরগুলো বিভিন্ন লোকেশনে পাওয়া যাওয়া সত্ত্বেও রিসেপ্টরগুলোর কেমিস্ট্রি, নেচার এবং অ্যাসোসিয়েশন অনুসারে রিসেপ্টরগুলো কিন্তু ভিন্ন রকমের হতে পারে। যেমন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ক্যাটাগরি হচ্ছে, কিছু রিসেপ্টর থাকে অ্যালোন, অর্থাৎ এটা একটাই রিসেপ্টর, এটার সাথে আর কিছুই থাকে না, এ শুধু একটা অ্যাক্টিভ সাইট থাকে, ড্রাগ এসে বাইন্ড করে, ইন্ট্রাসেলুলার সিগন্যালিং সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায় এবং থেরাপিউটিক এফিকেসি পাওয়া যায়। এখন কিছু রিসেপ্টর এভাবে অ্যালোন থাকে না, এই রিসেপ্টরের সাথে একটা থার্ড সাবস্টেন্স কানেক্টেড থাকে, এগুলোকে লিঙ্কড রিসেপ্টর বলা হয় কি লিঙ্কড রিসেপ্টর। লিঙ্কড রিসেপ্টরের মধ্যে অন্যতম হচ্ছে, কিছু রিসেপ্টর আছে আমাদের শরীরে যেগুলো ডিফারেন্ট টাইপ অফ আয়ন চ্যানেল এর সাথে কানেক্টেড থাকে, হতে পারে ক্লোরাইড আয়ন চ্যানেল, সোডিয়াম আয়ন চ্যানেল, পটাশিয়াম আয়ন চ্যানেল, অর্থাৎ এগুলাকে বলা হয় আয়ন চ্যানেল লিঙ্কড রিসেপ্টর। আয়ন চ্যানেল লিঙ্কড অর্থাৎ ওই রিসেপ্টরের সাথে, ধরে নিলাম ইটস এ কি, এই কিটা যদি একটা আয়ন চ্যানেল ধরে নিই, আর এটার তো রিসেপ্টর একটু আগেই বলেছি, ঠিক এভাবে লাগানো থাকে, অর্থাৎ রিসেপ্টর প্লাস আয়ন চ্যানেল। তাহলে কি হলো, আয়ন চ্যানেল কার সাথে লিঙ্কড আছে, রিসেপ্টরের সাথে, দ্যাটস ওয়াই কল্ড আয়ন চ্যানেল লিঙ্কড রিসেপ্টর, অন্যভাবে বলে আয়নোট্রপিক রিসেপ্টরস। এই রিসেপ্টরসগুলো আসলে কি করে তার আগে একটু বলি, এর একটা ভালো এক্সাম্পল আছে আয়ন চ্যানেল লিঙ্কড রিসেপ্টরের, যেমন নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর। উই অল নো হোয়াট অ্যাসিটাইল কোলিন ইজ অ্যাকচুয়ালি। অ্যাসিটাইল কোলিন একটা ইম্পর্ট্যান্ট নিউরো ট্রান্সমিটার, আমাদের বডিতে নিউরোলজিক্যাল সিগন্যালিংয়ের জন্য প্রয়োজন পড়ে। এই অ্যাসিটাইল কোলিন দুই ধরনের রিসেপ্টর থাকে, একটা হচ্ছে নিকোটিনিক আর একটা মাস্কারেনিক। নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর কিন্তু আয়ন চ্যানেল লিঙ্কড রিসেপ্টরের একটা এক্সাম্পল। এছাড়া একটা চমৎকার এক্সাম্পল যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে গাভা রিসেপ্টর, গামা এমিনোভিউটোরিক অ্যাসিড রিসেপ্টর। গাভা রিসেপ্টর কিন্তু ক্লোরাইড আয়নকে কন্ট্রোল করে। এখন এই রিসেপ্টরটার কাজ কি আসলে, এই রিসেপ্টরটার কিভাবে, হাউ দিস টাইপস অফ রিসেপ্টর শোজ ইটস রেসপন্সেস ইন ভিভো। এই রিসেপ্টর আমরা বলেছিলাম যে, ধরে নিয়েছিলাম একটু আগে এটা একটা ড্রাগ, ধরে নিলাম এটা একটা ড্রাগ, এখনও আবারও এই রিসেপ্টরের সাথে এই ড্রাগটা যখন বাইন্ড করবে, দ্যাট মিন্স এই ধরনের রিসেপ্টরগুলো এই আয়ন চ্যানেলের কন্ট্রোলিং সাবস্ট্যান্স হিসেবে কাজ করে। আয়ন চ্যানেল লিঙ্ক রিসেপ্টরগুলোর কাজ হচ্ছে, যখন ওই রিসেপ্টরের অ্যাক্টিভ সাইটে ড্রাগ এসে বাইন্ড করে, তখন এই আয়ন চ্যানেলটা ঠিক এভাবে ওপেন হয়ে যায়, অর্থাৎ তাদের ক্লোজ হওয়া এবং ওপেন হয়ে যাওয়া, এটা এই রিসেপ্টরের অ্যাক্টিভ সাইডের বাইন্ডিং এজেন্টের উপর নির্ভর করে, অর্থাৎ ড্রাগ মলিকুল বা এন্ডোজেনাস ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে। দেন সেখানে ইনফ্লাক্স বা ইফ্লাক্স অফ আয়ন এটা কন্ট্রোল হয়ে যায়। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে জি প্রোটিন কাপলড রিসেপ্টর। কাপলড অর লিঙ্কড এগুলো একই টার্ম, অর্থাৎ এই রিসেপ্টরগুলো জি প্রোটিন ম্যাটেরিয়ালের সাথে কানেক্টেড থাকে, অর্থাৎ এই রিসেপ্টরগুলোর অ্যাক্টিভেশনের উপর জি প্রোটিনের নেচার, জি প্রোটিনের কেমিস্ট্রি চেঞ্জ হওয়ার ব্যাপারটা নির্ভর করে। জি প্রোটিন কাপল রিসেপ্টর ভালো এক্সাম্পল হচ্ছে এটার ডোপামিন রিসেপ্টর। ডোপামিন এটা আমরা সবাই জানি যে ডোপামিন রিসেপ্টর এটা একটা নিউরোট্রান্সমিটার। এছাড়া 5-হাইড্রক্সিট্রিপটামিন বা সেরোটোনিন রিসেপ্টর, এছাড়াও আছে অপোয়েট রিসেপ্টরস, এগুলো কিন্তু জি প্রোটিন কাপল রিসেপ্টরের ভালো এক্সাম্পল। জি প্রোটিন কাপল রিসেপ্টর কিন্তু ভাস্ট ক্লাস অফ রিসেপ্টর টাইপ, এবং একটা মজার ব্যাপার হচ্ছে এই জি প্রোটিন কাপল রিসেপ্টর সবসময় ম্যাক্রোমলিকুল যেগুলো, অর্থাৎ যেই মলিকুলার ওয়েট অনেক বেশি, ডাল্টনে তো এটা আমরা ক্যালকুলেট করি, মলিকুলার ওয়েট যখন অনেক বেশি হয়, ওই মলিকুল অর্থাৎ ম্যাক্রোমলিকুলগুলোর জন্য কিন্তু জি প্রোটিন কাপল রিসেপ্টর
অর্থাৎ জিব্রেলিন কাপল রিসেপ্টরের যে বাইন্ডিং এজেন্ট অর্থাৎ যে কেমিক্যাল ময়েটির সাথে সে বাইন্ড করে সেটার মলিকুলার ওয়েট, সাইজ, এরিয়া এগুলো অনেক বেশি হয়, যেটা যেটা ছিল হচ্ছে কিছুক্ষণ আগে যেটা আমি বলেছিলাম আয়ন লিঙ্ক রিসেপ্টর, ওই ক্ষেত্রে কিন্তু স্মল মলিকুলগুলোর জন্য, হরমোনাল মলিকুলার জন্য। এখন আসি, কিছু রিসেপ্টর আছে যেটাকে আমরা বলি কাইনেস কন্ট্রোলড রিসেপ্টর। কিছু রিসেপ্টর আছে যেটা কাইনেস কন্ট্রোলড রিসেপ্টর, ফর এক্সাম্পল ইনসুলিন রিসেপ্টর। অর্থাৎ ইনসুলিন রিসেপ্টরের সাথে যে বাইন্ড করবে এখানে একটা এক্সট্রানিয়াস এনার্জির প্রয়োজন পড়ে, যেখানে এক্সট্রানিয়াস একটা এনজাইমেটিক অ্যাকশনের প্রয়োজন পড়ে, এই জন্য এগুলোকে বলা হয় কাইনেস কন্ট্রোলড রিসেপ্টরস। এছাড়া আরও কিছু ব্যাপার আছে, আরও কিছু রিসেপ্টর বা টার্গেট আছে কোনো ড্রাগের জন্য, স্পেসিফিক কিছু সাবস্ট্রেট বা ড্রাগের জন্য। সাবস্ট্রেট কথাটি যখন আসে তখন যে টার্গেটটির কথা মনে পড়ে সেটা হচ্ছে এনজাইমস। এনজাইমস আর অলসো মেড অফ প্রোটিন, বাট ইন সাম কেসেস দে আর মেড অফ স্টেরয়েড অলসো। তো এনজাইমও কিন্তু ড্রাগ টার্গেট। তো এই টার্গেট হিসেবে যদি আমরা বলতে চাই, এনজাইম কিন্তু টার্গেট। যখন এনজাইমকে টার্গেট বলছি রিসেপ্টর ফার্মাকোলজির আন্ডারে, তখন এনজাইমটা রিসেপ্টর হয়ে গেল। ওই এনজাইমটা তখন রিসেপ্টর, সাবস্ট্রেট তখন বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করছে। এই হচ্ছে ক্লাস। এই ক্লাসেই পরে মূলত রিসেপ্টরসগুলো। এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে ইন্ট্রাসেলুলার সিগন্যালিং এটা পারফেক্ট না হলে থেরাপিউটিক এফিকেসিটাও পারফেক্ট হয় না। তো যে জন্য বলছিলাম যে ইন্ট্রাসেলুলার সিগন্যালিংয়ের জন্য কিন্তু রিসেপ্টর ফার্মাকোলজির যে বিষয়টা, এই বিষয়গুলো আমাদের জানতে হবে, যাতে করে আমরা রিসেপ্টরের সাথে ড্রাগের যে কমপ্লেক্স, সেই কমপ্লেক্সটা আমরা যদি ক্লিয়ার থাকে তাহলে পরবর্তী বিষয়গুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। এবং ফার্মাকোলজির বিভিন্ন জায়গায় যখন ফার্মাকোলজিক্যাল ড্রাগ ক্লাসগুলো আমরা পড়ব, তখন কিন্তু এই ড্রাগগুলো স্পেসিফিক কোনো রিসেপ্টরের সাথে গিয়ে বাইন্ড করে, তাকে অ্যাক্টিভ করে বা ইনঅ্যাক্টিভ করে, এই বিষয়গুলো পরে আসবে, পরে বলবো সেগুলো কোনো এক সময়। তো এই বিষয়গুলো যখন পড়বো তখন কিন্তু আর রিসেপ্টরটা পড়ার সময় আমাদের থাকবে না, যে জন্য আসলে রিসেপ্টরটা নিয়ে আজকে একটু কথা বলা। এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে ড্রাগ যখন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, ড্রাগ বা লিগ্যান্ড যাকে বলছে, একটা বিষয় আমি একটু বলতে চাই এখানে, যে লিগ্যান্ড বলে একটা শব্দ বারবার নিচ্ছিলাম। লিগ্যান্ড হচ্ছে সেই মলিকুলসগুলো যে মলিকুলগুলো রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসলে বলা আছে, তবে আমি বলবো লিগ্যান্ড হচ্ছে কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্সেস, একটা ড্রাগ। এই ড্রাগ যদি আমি কিছুক্ষণ আগে যেটা ধরেছিলাম যে এটা হচ্ছে সেই ড্রাগটা, এই ড্রাগের পুরো অংশটা কিন্তু বাইন্ড করছে না, বাইন্ড করছে ঠিক এই জায়গাটি, এই জায়গাটি ঠিক এইভাবে বাইন্ড করছে, এই জায়গাটাকে বলা হয় লিগ্যান্ড। অর্থাৎ ligand is the specific part of a chemical substances which has ability to bind with the active site of receptor। এই বিষয়টা আমাদের জানতে হবে। অনেক জায়গায় এটা এভাবেও বলা আছে যে লিগ্যান্ড এমন একটা মলিকুল যেটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে, ওটাও পারফেক্ট। এটা পুরাটাই লিগ্যান্ড ধরতে পারি, কারণ এই মলিকুলটাই বাইন্ড করছে। আবার যদি আরও মোর অ্যাপ্রোপ্রিয়েশন আমি এই জায়গায় চাই, তাহলে বলবো যে দ্যাট পার্ট অফ আ ড্রাগ হুইচ ক্যান বাইন্ড উইথ দ্য টিপ সাইড অফ রিসেপ্টর ইজ কল্ড লিগ্যান্ড। তো এই হচ্ছে ব্যাপার। এবং এখানে রিসেপ্টর ফার্মাকোলজির এই ইন্ট্রোডাক্টরি পার্টটা আমাকে হেল্প করবে। পরবর্তী যে পার্ট 2 আমি বলবো, সেখানে এই ফার্মাকোলজির বিষয়টা তখন আর বলা হবে না, তখন ডিরেক্ট অন্যান্য টার্মিনোলজিসগুলোতে চলে যাব। আশা করি ফার্মাকোলজি যাদের পছন্দের, জেনারেল ফার্মাকোলজিরই তো একটা বিষয় এটা, রিসেপ্টর ফার্মাকোলজি কিন্তু ফার্মাকোডিনামিকের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়টি আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তো পরবর্তীতে এই টার্মিনোলজিসগুলো নিয়ে আসবো, তখন এই বিষয়গুলো ওখানে আসবে, তখন আরও বেশি ভালো লাগবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, শোনার জন্য। এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে সেটা আমাকে জানানো যাবে যে এই বিষয়টিকে আমরা কীভাবে ক্লিয়ার করতে পারি। এই ধরনের কোনো প্রশ্ন থাকলে, বা ফার্মাকোলজি পড়ার জন্য কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, বেশ কিছু বই আছে, খুব সহজ ভাষায় লেখা বেশ কিছু বই আছে। তো এই বইগুলোর লিঙ্কও আমি ফিউচারে দেওয়ার চেষ্টা করব, যদি কারো কোনো বিশেষ বইয়ের প্রয়োজন হয় সেটার লিঙ্ক আমার কাছে চাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করছি। ধন্যবাদ।